আমি স্টার্ট করে দিচ্ছি। আজকে হচ্ছে চ্যাপ্টার 11 করবো আমরা, মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং। তার আগে চ্যাপ্টার 10 নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আমরা স্টার্ট করে দিচ্ছি। সো মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং, মাল্টি থ্রেডেড প্রোগ্রামিংটা কি? জাভা হচ্ছে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিংটার ফুল বিল্ট ইন সাপোর্ট দেয়। সো মাল্টি থ্রেডেড প্রোগ্রামিংটা হচ্ছে এরকম ধরনের প্রোগ্রামিং যে তোমার প্রোগ্রামের টু অর মোর পার্টস, তার মানে এক বা একাধিক অংশ কনকারেন্টলি রান করবে। ঠিক আছে? সো কনকারেন্টলি কথাটা একটু একটু ভালো করে চিন্তা করো। কনকারেন্টলি বলতে নরমালি আমরা যে কোড লিখি, ঠিক আছে, ধরো তুমি এই পর্যন্ত যত কোড লিখছো সবই ধরে নিছো কি যে একটা জায়গা থেকে আমার কোড এক্সিকিউশন হওয়া স্টার্ট হবে এবং দেন সে লাইন বাই লাইন একটা একটা করে এক্সিকিউট করে দেন টার্মিনেট হয়ে যাবে। সো এট এ টাইম সে একটা লাইনই এক্সিকিউট করবে। এইভাবেই এই পর্যন্ত আমরা চ্যাপ্টার 10 পর্যন্ত যত কোড করে আসছি সবগুলা কোডই কি এট এ টাইম সে একটা লাইন এক্সিকিউট করে, মাল্টিপল লাইন এক্সিকিউট করতেছিল না। ঠিক আছে? সো এখন আমরা এমন একটা জায়গায় আসছি যে জায়গায় হচ্ছে তুমি একই সাথে মাল্টিপল কোড লাইন এক্সিকিউট করতে পারবা। ঠিক আছে? তার মানে আমার এই প্রোগ্রামের ভিতরে হয়তোবা আহ, উম, আহ, একই সাথে আমি একটা জায়গায় আরেকটা মেথড লিখে রাখছি, এই পাশে আরেকটা মেথড লিখে রাখছি। সো দুইটা মেথড প্যারালালি, ঠিক আছে, কনকারেন্টলি বলতে প্যারালালি দুইটা মেথড আমরা রান করতে পারবো। ঠিক আছে? সো এই জিনিসটাই হচ্ছে থ্রেডিং। ঠিক আছে? সো মাল্টি থ্রেডেড প্রোগ্রাম মানে আমরা আমাদের প্রোগ্রামের বিভিন্ন অংশ একই সাথে প্যারালালি চালাইতে পারবো। ঠিক আছে? প্রতিটা পার্ট যে চলতেছে এই প্রতিটা পার্টকে বলা হচ্ছে থ্রেড, এক একটা থ্রেড। ঠিক আছে? কনকারেন্টলি যে পার্টগুলো একসাথে চলতেছে সেগুলো প্রত্যেকটাকেই বলতেছে এক একটা থ্রেড। ঠিক আছে? আচ্ছা, সো মাল্টি থ্রেডিংটা আসলে একটা স্পেশালাইজড ফর্ম অফ মাল্টিটাস্কিং। সো তোমরা সবাই মাল্টিটাস্কিং জানার কথা। সো এখন মানে বর্তমানে এরকম কোনো কম্পিউটার নাই যেটাতে মাল্টিটাস্কিং সাপোর্ট করে না। ঠিক আছে? এক সময় ছিল মাল্টিটাস্কিং খুবই মানে একটা ব্যয়বহুল ব্যাপার। ঠিক আছে? তখন কম্পিউটারও এত কোরের ছিল না। ঠিক আছে? খুবই লোকালিটি, তখন মাল্টিটাস্কিং খুবই ডিফিকাল্ট ছিল। বাট বর্তমানে মডার্ন যত অপারেটিং সিস্টেম আছে সবই হচ্ছে মাল্টিটাস্কিং সাপোর্ট করে। মাল্টিটাস্কিং বলতে কি বোঝায় যে একই সাথে তুমি মাল্টিপল টাস্ক কারেন্টলি রান করতে পারো। যেমন ধরো তুমি তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একই সাথে যেরকম ধরো একটা নোটপ্যাড ওপেন করে রাখতে পারো, পাশাপাশি দেখা গেলো তুমি হচ্ছে একটা পিডিএফ রিডারও ওপেন করে রাখছো। ঠিক আছে? পাশাপাশি দেখা গেলো হয়তো বা ভিএস কোডও ওপেন করে রাখছো। তার মানে একই সাথে কতগুলো প্রোগ্রাম তোমার চালাইতে পারতেছো। এই যে প্যারালালি যে প্রোগ্রামগুলো চালাইতে পারতেছো এটাকে বলা হচ্ছে মাল্টিটাস্কিং। ঠিক আছে? সো এই মাল্টিটাস্কিং দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রসেস বেসড মাল্টিটাস্কিং আর একটা হচ্ছে থ্রেড বেসড মাল্টিটাস্কিং। স্পেসিফিক্যালি আমরা জাভার ভিতরে যেটা পড়বো সেটা হচ্ছে থ্রেড বেসড মাল্টিটাস্কিং। ঠিক আছে? সো থ্রেড বেসডে যাওয়ার আগে আমরা প্রসেস বেসডটা একটু দেখে নিব যে আসলে প্রসেস বেসড মাল্টিটাস্কিং এর সাথে থ্রেড বেসড মাল্টিটাস্কিং এর ভিতরে মানে ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে? এটা একটু দেখে তারপরে যাব। সো প্রসেস বেসড মাল্টিটাস্কিংটা কি? প্রসেস বলতে ধরতে হবে যে একটা প্রোগ্রাম। ঠিক আছে? যেমন ধরো নোটপ্যাড তুমি রান করতেছো, নোটপ্যাড কি একটা প্রোগ্রাম। সো একটা প্রোগ্রাম যখন রান করে তখন সেটাকে আমরা কি বলবো? প্রসেস। ঠিক আছে? সো যখনই দুইটা বা তিনটা প্রোগ্রাম একসাথে রান করে তখনই আমরা সেটাকে কি বলবো? প্রসেস বেস মাল্টিটাস্কিং। যেমন ধরো এক্সাম্পল এখানে দেওয়া আছে টেক্সট এডিটর, ওয়েবসাইট, ব্রাউজিং ওয়েবসাইট। ঠিক আছে? ব্রাউজার ইউজ করলা অথবা কম্পাইলার ইউজ করলা, এগুলো সবই আলাদা আলাদা প্রসেসে রান করে। ঠিক আছে? আর থ্রেড বেস মাল্টিটাস্কিং এ কি হয়? থ্রেড হচ্ছে লাইট ওয়েট ইউনিট অফ এক্সিকিউশন উইদিন এ প্রোগ্রাম। তার মানে আমার এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা প্রোগ্রাম না। এর আগে যে প্রসেস ছিল টু অর মোর প্রোগ্রাম, সেটা দুইটা আলাদা আলাদা প্রোগ্রাম চলতেছিল আলাদা আলাদা প্রসেসে। কিন্তু যখন থ্রেড আসতেছি তখন হচ্ছে সেম প্রোগ্রামের ভিতরে তার হচ্ছে একটা ইউনিট অফ কোড, তো মানে কোডের একটা পার্ট হচ্ছে আলাদাভাবে চলবে। ঠিক আছে? সো এই কারণে এটাকে বলা হচ্ছে লাইট ওয়েট ইউনিট অফ এক্সিকিউশন। ঠিক আছে? স্যার, সো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার, থ্রেড মানে একটু বুঝতে পারলাম না।
থ্রেড মানে থ্রেড বুঝতে পারলা না? থ্রেড আসলে কি, এটা আগে ইয়ে হচ্ছে। হ্যাঁ, থ্রেড এই দেখো এই জায়গায় কিন্তু বলছিলাম থ্রেডটা কি প্রথম দিকে। এই যে আমরা প্রথমে বলছিলাম যে একটা প্রোগ্রামের ভিতরে এই যে এই জায়গায় কি বুঝতে পারছিলা যে প্যারালালি মাল্টিপল লাইন এক্সিকিউশন করা, এই কথাটা কি বুঝতে পারছিলা না জি স্যার। বুঝতে পারো না? মানে নরমালি আমরা কি হয় মেইন থেকে তোমার কোড রান করা শুরু করে, তাই না? এবং হ্যাঁ, এক এট এ টাইম একটা লাইনে এক্সিকিউট হয়, এর বেশি এক্সিকিউট হয় না। সো আমরা যদি এট এ টাইম প্যারালালি মাল্টিপল লাইনস অফ কোড প্যারালালি চালাইতে পারি, ঠিক আছে? এই যে প্যারালালি যে কোডগুলো চলবে এগুলা এক একটাকে আমরা থ্রেড বলবো। প্রত্যেকটা পার্টকে এক একটা থ্রেড বলবো। থ্রেড অ্যাকচুয়ালি কি এক্সিকিউশন, থ্রেড আসলে প্রোগ্রামের ভিতরে সেপারেট এক্সিকিউশন, ঠিক আছে? মানে তার আমার মানে কোডের ধরো প্রত্যেকটা লাইন। হ্যাঁ হ্যাঁ কোডের যেমন ধরো তোমার ধরো দুইটা মেথড আছে, ধরলাম একটা M1 আর একটা হচ্ছে M2, ঠিক আছে? হ্যাঁ, এখন M1 যেই মোমেন্টে এক্সিকিউশন হওয়া স্টার্ট করছে, ঠিক সেম মোমেন্টে M2 ও এক্সিকিউশন স্টার্ট করে দিছে। তাহলে তাহলে M1 একটা থ্রেড, থ্রেড বুঝতে পারছি স্যার, M2 হ্যাঁ। আর একটা থ্রেড, ঠিক আছে? জি স্যার। ওকে। সো থ্রেড বেসডে কি হয় যেটা হচ্ছে যে একই প্রোগ্রামের ভিতরে তোমার হচ্ছে মাল্টিপল টাস্ক সাইমালটেনিয়াসলি চলে। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল, ধরো তুমি একটা টেক্সট এডিটর অ্যাপ্লিকেশন ওপেন করছো, ঠিক আছে? ধরো মাইক্রোসফট ওয়ার্ডই তুমি ওপেন করছো, মাইক্রোসফট ওয়ার্ডে তুমি হচ্ছে ফরম্যাটিং করতেছো, একই সাথে তুমি প্রিন্টিংও করতে পারো, তাই না? একই সাথে আমরা দুইটা কাজ কিন্তু চালাইতে পারি। অথবা তোমরা ধরো যদি যেমন ধরো তোমরা যদি কোনো ডাউনলোডিং অ্যাপ্লিকেশন ইউজ করো, তুমি একই সাথে ধরো জাভা ডাউনলোড দিছো, একই সাথে ধরো ভিএস কোড ডাউনলোড দিছো, দুইটাই প্যারালালি চলতেছে, ঠিক আছে? দুইটাই দেখবে কি প্যারালালি চলতেছে, কিন্তু আমার প্রোগ্রাম কি একটাই, ডাউনলোডার প্রোগ্রামটা কি একটাই প্রোগ্রাম, কিন্তু তার নিজের ভিতরেই কি দুইটা পার্ট প্যারালালি একই সাথে ডাউনলোড করতেছে। বোঝা যাচ্ছে? এরকম না কিন্তু যে একটা ডাউনলোড শেষ হলে তারপরে তোমার আরেকটা ডাউনলোড করতে হবে, তুমি না, তুমি কিন্তু চাইলেই প্যারালালি একই সাথে দুইটা ডাউনলোড করতে পারো। এই যে একই প্রোগ্রামের ভিতরে দুইটা কাজ প্যারালালি চলতেছে, এটাই কিন্তু দুইটা থ্রেড, ঠিক আছে? ওকে, সো প্রসেস বেস আর হচ্ছে থ্রেড বেসড এর ভিতরে পার্থক্যটা কোথায়, মানে কখন প্রসেস বেসড ইউজ হবে, কখন থ্রেড বেসড ইউজ হবে, কখন তোমার প্রসেস মানে সেপারেট অ্যাপ্লিকেশন হয়ে চলে গেলে বেটার, আর কখন তোমাকে চিন্তা করতে হবে যে ওকে না আমার একই প্রোগ্রামের ভিতরে থ্রেড আলাদা করে ফেললে বেটার, এটার জন্য হচ্ছে এই পার্থক্যটা একটু জানা দরকার। সো প্রসেসের ক্ষেত্রে মানে প্রসেস বেস মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে প্রসেস। তার মানে স্মলেস্ট ইউনিট বলতে তার মানে সর্বনিম্ন ইউনিট হচ্ছে তোমাকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন বানাইতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। থ্রেড বেসড এর ক্ষেত্রে আবার হচ্ছে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন বানাইতে হবে না, তুমি সেম অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ছোট্ট কোডও তুমি সেপারেটলি রান করতে পারবা। স্মল ইউনিট হচ্ছে ডিসপ্যাচেবল কোড। ডিসপ্যাচেবল কোড বলতে বোঝানো হচ্ছে যে একটা সেপারেট একটা মেথড, তার মানে কি একটা মেথডের ভিতরে একটা লাইনও তুমি রাখতে পারো, জাস্ট ওই একটা লাইন তুমি সেপারেটলি সেপারেট থ্রেডে চালাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা, প্রসেস বেসড ক্ষেত্রে বিগ পিকচার নিয়ে ডিল করে, আর থ্রেড বেসড ক্ষেত্রে ডিটেলস নিয়ে কাজ করে। তার মানে বুঝতে পারছো এটা যেহেতু সেপারেট প্রোগ্রাম, বড় ধরনের কাজগুলো, ঠিক আছে? আর প্রসেস হচ্ছে হেভি ওয়েট টাস্ক, আর থ্রেডের ক্ষেত্রে হচ্ছে লাইট ওয়েট টাস্কের জন্য। বুঝতে পারতেছি একটা ফাংশন বা একটা মেথড যেহেতু তুমি সেপারেট করবে, একটা মেথডের ভিতরটা তুমি অনেক বেশি কোড দিতে পারবে না, যখন অনেক বেশি কোড হয়ে যাবে তখন আর ওই মেথড মানে কমপ্লেক্স হয়ে যাবে। সো এই কারণে এইসব ক্ষেত্রে হচ্ছে লাইট ওয়েট যেসব টাস্ক হচ্ছে তোমার সেপারেট থ্রেডে চালানো দরকার, মানে প্যারালালি চালানো দরকার, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে তুমি থ্রেড ইউজ করবে। বা তোমার দেখা গেল যে অনেক বড় ধরনের টাস্ক করতে হচ্ছে, তখন তোমাকে প্রসেসে চলে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রসেস বেস যখন মাল্টিটাস্কিং হয় তখন হচ্ছে সেপারেট অ্যাড্রেস স্পেস ইউজ হয়। সেপারেট অ্যাড্রেস স্পেস জিনিসটা একটু বুঝো। সেপারেট অ্যাড্রেস স্পেস বলতে বোঝানো হচ্ছে যে র্যামের ভিতরে যে জায়গাটা, সেই জায়গার কথা বলা হচ্ছে। তার মানে যখন তোমার দুইটা প্রসেস প্যারালালি চলে, দুইটা প্রসেস কিন্তু আলাদা আলাদা র্যামে জায়গা নেয়, ঠিক আছে? তাদের মেমোরি স্পেস কিন্তু সেম না। কিন্তু যখন থ্রেড বেস মাল্টিটাস্কিং হবে তখন মাল্টিপল থ্রেড কিন্তু সেম মেমোরি শেয়ার করবে, ঠিক আছে? তাদের ভিতর কিন্তু ডিফারেন্ট মেমোরি স্পেস থাকবে না। সো এটা কিন্তু আবার একটা
সুবিধা অসুবিধা দুই দুই দিকেই হইতে পারে, ডিপেন্ড করবে তোমার যেই কাজটাকে তুমি প্যারালালি চালাতে চাচ্ছ সেটার উপরে। যদি তোমার ওই কাজটা এরকম হয় যে না, প্যারালালি চালানোর জন্য আমার হচ্ছে একটা আরেকটার সাথে কোনো কমিউনিকেশনের দরকারই নাই, তাহলে তুমি সে প্রসেস বেসে চলে যেতে পারো। আর যদি এরকম হয় যে না, আমার কমিউনিকেশন দরকার হবে, ডাটা শেয়ার করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে থ্রেড বেসডে থাকতে হবে। ওকে, আর একটা হচ্ছে যে প্রসেস বেসডের ক্ষেত্রে ওভারহেড বেশি, তার মানে যেহেতু প্রসেসটা অনেক বড়, সো এটার ক্ষেত্রে একটু ওভারহেড বেশি দুইটা প্যারালালি চালানোর জন্য। থ্রেডের ক্ষেত্রে ওভারহেডটা একটু কম। প্লাস হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন হচ্ছে প্রসেসের ক্ষেত্রে খুবই এক্সপেন্সিভ আর খুবই লিমিটেড, ঠিক আছে। আর কারণ ওই জায়গায় হচ্ছে সিকিউরিটি একটা ইস্যু থাকে, ঠিক আছে, যেহেতু ডিফারেন্ট প্রসেস একটা আরেকটার সাথে কমিউনিকেশন করবে, সেই ক্ষেত্রে হচ্ছে খুবই এক্সপেন্সিভ এবং হচ্ছে লিমিটেড। আর ইন্টার থ্রেড কমিউনিকেশন হচ্ছে ইনএক্সপেন্সিভ, খুব ইজিলি করা যায়, ঠিক আছে, এবং আমরা দেখবো জাভাতে কিভাবে ইন্টার প্রসেস কমিউনিকেশন করা যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে কনটেক্সট সুইচিং। সো কনটেক্সট সুইচিং এর ব্যাপারটা কি? কনটেক্সট সুইচিং আমরা একটু ডিটেলস মনে হয় সামনের দিকে আছে, তারপর আমি একটু বলে দিই। যেটা হচ্ছে কনটেক্সট সুইচিং, তোমরা হচ্ছে অপারেটিং সিস্টেম যে কোর্স আছে ওইখানে গিয়ে ফুল ডিটেলস পড়বা। তো আপাতত জাস্ট এইটুকু জেনে রাখো যে তোমাদের ধরো এই যে মাল্টিটাস্কিং দেখতেছো, তোমার পিসিতে অনেকগুলো প্রসেস একসাথে চলে, সবগুলো প্রসেস হচ্ছে প্যারালালি চলতেছে। ধরো তুমি একসাথে কি 10টা অ্যাপ্লিকেশনও চাইলে ওপেন করতে পারো, কিন্তু আসলে কি তোমার মানে পিসিতে 10টা প্রসেসর আছে? আছে 10টা প্রসেসর? না স্যার। নাই। বা ধরো তুমি চাইলে কিন্তু 20টা অ্যাপ্লিকেশনও প্যারালালি রান করতে পারো। তুমি দেখতেছো যে 20টা অ্যাপ্লিকেশনই প্যারালালি রান করতেছে, কিন্তু আসলে কি 20টা প্রসেস আছে? আচ্ছা, ধরলাম প্রসেস তো এখন একটা প্রসেসরের ভিতর কি আবার অনেকগুলো কোর থাকে, ঠিক আছে, কোর থাকে, তারপর হচ্ছে হাইপার থ্রেড থাকে। তো ধরলাম কোরও যদি চিন্তা করো, দেখবা যে একটা প্রসেসরের ভিতর কতগুলো আর কোর আছে। সর্বোচ্চ ধরো হয়তো বা তুমি 12টা 16টা এরকম কোর পাবা, ঠিক আছে। কিন্তু আমরা এর চেয়েও বেশি কিন্তু অ্যাপ্লিকেশন একই সাথে প্যারালালি রান করতে পারি। এই যে রান করতে পারি, আহ, কেন, কিভাবে পারি? কারণ হচ্ছে ওইখানে কি হয়, টাইম শেয়ারিং হয়। তার মানে হচ্ছে যখনই ধরো, সাপোজ ধরো যার যার পিসিতে কোর একটাই, হ্যাঁ, যার পিসি এর প্রসেসরের কোর একটাই, কিন্তু স্টিল দেখবা সে হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন একই সাথে প্যারালালি রান করতে পারতেছে। কিভাবে? ওই দুইটা প্রসেস একটা একজন আরেকজনের সাথে টাইম শেয়ারিং করতেছে। তার মানে টাইম শেয়ারিংটা এমন ভাবে হচ্ছে যে ন্যানো সেকেন্ডের ভিতরে স্প্লিটিং হচ্ছে। তার মানে মনে করো যে প্রসেসরের স্পিড তো অনেক ফাস্ট, সো সে হচ্ছে ন্যানো সেকেন্ডের ভিতরে একবার এই অ্যাপ্লিকেশন চালাচ্ছে, একবার ওই অ্যাপ্লিকেশন চালাচ্ছে। সো আমরা ওই পার্থক্যটা ধরতে পারতেছি না, যে মাঝখানে ন্যানো সেকেন্ডের জন্য একটা অ্যাপ্লিকেশন বন্ধ ছিল, ওইটা আমরা ধরতে পারতেছি না। আমাদের কাছে মনে হচ্ছে যেন সাইমালটেনিয়াসলি দুইটাই চলতেছে, ঠিক আছে। এই যে একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে সে যে সুইচিং করে, এটাকে বলে কনটেক্সট সুইচিং, ঠিক আছে। সো প্রসেসের ক্ষেত্রে এই কন্টেক্সট সুইচিংটা হচ্ছে কস্টলি, কিন্তু থ্রেডের ক্ষেত্রে এটা হচ্ছে লো। ওকে, সো মাল্টি থ্রেডে যাওয়ার আগে আমরা আগে দেখবো যে সিঙ্গেল থ্রেডেড মডেল যেগুলো আছে সেগুলোতে আসলে কিভাবে কাজ হয়। সেখানে যদি আমাকে মাল্টিপল টাস্ক প্যারালালি চালাইতে হয় তখন আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে কি হয়, ইভেন্ট লুপ বলে একটা ব্যাপার আছে। সো ইভেন্ট লুপ উইথ পোলিং, পোলিং এর মাধ্যমে সে হচ্ছে কাজ করে, ঠিক আছে। ওকে, সো পোলিংটা কি? সো সিঙ্গেল থ্রেড কি করে, একটা ইনফাইনাইট লুপ চালায়, ঠিক আছে, একটা ইনফাইনাইট লুপ চালায়। এবং সে কি করে যে, ওকে, সো আমার কোন কোন একটা ইভেন্ট কিউইতে আছে, সে হচ্ছে কি করবে যে ওকে যতক্ষণ পর্যন্ত মানে ওই ইভেন্টটা অকার করবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই পোলিংটা শুধু পোল করতে থাকবে বারবার, যে ওকে আমার টাইম আসছে কিনা, টাইম আসছে কিনা, ঠিক আছে, তাহলে হচ্ছে সে ওই কাজটাকে স্টার্ট করবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপের ভিতরে আলটিমেটলি চলতে থাকে, ঠিক আছে, ইভেন্ট হ্যান্ডলারটা। কিন্তু এটার ফলে কি হচ্ছে, তোমার হচ্ছে সিপিইউ যে সাইকেলগুলো ওয়েস্টেজ হচ্ছে, ঠিক আছে, যে ওকে সে বারবার হচ্ছে চেক করতেছে, বারবার চেক করতেছে যে আমার ডাটাটা আসছে কিনা, আমার ডাটাটা আসছে কিনা। ওকে, সো এইভাবে যে বারবার যে ইনফাইনাইটলি সে পোল করতেছে, এটার ফলে কি হচ্ছে, তোমার সিপিইউ সাইকেলগুলো ওয়েস্টেড হচ্ছে, ঠিক আছে। সো এবং একটা থ্রেড কি করে ফেলে, অন্য আর একটা থ্রেডকে ব্লক করে ফেলতে পারে, যে ওকে সে যেহেতু রিসোর্সের জন্য বসে আছে, সে রিসোর্স না পর্যন্ত পরের থ্রেডটা চালু হইতে পারতেছে না, যেহেতু তোমার সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো তা নাহলে যদি প্যারালাল হইতো, ওই থ্রেড বসে আছে থাক, কিন্তু আমি প্যারালালে অন্য থ্রেডকে স্টার্ট করে দিতে পারতাম, ঠিক আছে।
সো এ হচ্ছে সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে সমস্যা। সো জাভাতে যেহেতু মাল্টি থ্রেডিং আছে, সো এখানে ওই পোলিং লুপকে টোটালি রিমুভ করে দেওয়া হয়েছে। সো এবং আমরা থ্রেড ব্লকের ভিতরে সে যে থ্রেড পজ করে সে শুধুমাত্র সেই থ্রেডটাই পজ হয়, বাকি থ্রেড ওইটার উপর আর ডিপেন্ড করে না। বাকি থ্রেডগুলো আলাদাভাবে কন্টিনিউয়াসলি চলতে পারে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি হয়, সিপিইউ ইউটিলাইজেশন বেটার হয়। সো তোমার কোনো সিপিইউ সাইকেল ওয়েস্টেজ হবে না। ঠিক আছে? সো ধরো কোন একটা থ্রেড নেটওয়ার্কের ডাটার জন্য বসে আছে। তো এটার জন্য ইউজারকে আর আটকায় রাখবে না। সে ওকে, সে অন্য কাজ করতে পারবে। ডাটার জন্য যেই থ্রেড বসে আছে ওই থ্রেড আলাদাভাবে বসে থাকবে, ঠিক আছে? ওকে। সো সিঙ্গেল কোর সিস্টেমে কি হয়, এই যে জিনিসটা আমি একটু আগে বলছিলাম কনটেক্সট সুইচিং এর সময়। সো সিঙ্গেল কোর সিস্টেমে কি হয়, যে থ্রেডস গুলো সিপিইউ কে শেয়ার করে। তার মানে কিভাবে শেয়ার করে, টাইম স্লাইস এর মাধ্যমে, ঠিক আছে? ওই যে প্যারালালি দেখা যায় একটা টাইম স্লাইস ধরো খুব ন্যানো সেকেন্ডের মতো একটা টাইম স্লাইস এক থ্রেডে চলে, পরের টাইম স্লাইসে আরেক থ্রেড চলে, আবার পরের টাইম স্লাইসে আগের থ্রেড চলে, এরকম করে সে সুইচিং করে, ঠিক আছে, সাইমালটেনিয়াসলি। এবং এত দ্রুত চলে যে মানে তুমি আসলে ধরতে পারো না যে আসলে একটা অ্যাপ্লিকেশন আসলে কিছু মানে ন্যানো সেকেন্ডের জন্য ওই অ্যাপ্লিকেশনটা আসলে স্টপ হয়েছিল, পরে আবার সে এক্সিকিউট হয়েছে। যে এত দ্রুত হচ্ছে যে আমরা ধরতে পারি না, ঠিক আছে? আর যদি মাল্টি কোর থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে ট্রুলি প্যারালালি চলা সম্ভব। যেমন ধরো তোমার যদি প্রসেসরে ৪টা কোর থাকে, ঠিক আছে? ৪টা কোর যদি থাকে এবং তুমি ৪টা অ্যাপ্লিকেশন রান করতেছো, তাহলে কিন্তু ট্রুলি ৪টা কোরের ভিতরে ৪টা অ্যাপ্লিকেশন প্যারালালি চলতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে। সো জাভাতে যে থ্রেড আছে সেই থ্রেডের ভিতরে হচ্ছে ৫টা স্টেট আছে। থ্রেড গুলো ৫টা স্টেটে থাকতে পারে পুরো লাইফ সাইকেলে। আমরা থ্রেডের একটু ওভারভিউ দেখবো এখন, ঠিক আছে? ওভারভিউ দেখে পরের দিকে গিয়ে ডিটেলসটা দেখবো, একদম এই স্টেট যা আছে, কিভাবে থ্রেড তৈরি করতে হয়, ফুল কোড ডিটেলস দেখবো পরে। এখন আমরা একটু ওভারভিউ দেখবো। সো থ্রেডের ভিতর জাভার যে থ্রেড গুলো আছে, থ্রেড গুলো হচ্ছে পুরো লাইফ সাইকেলে ৫টা স্টেটে থাকতে পারে। একটা হচ্ছে রানিং স্টেট, রেডি টু রান স্টেট, সাসপেন্ডেড স্টেট, আর একটা হচ্ছে ব্লকড এবং টার্মিনেটেড স্টেট। সো রানিং স্টেট মানে বুঝতে পারতেছে কারেন্টলি এই থ্রেডটা রান করতেছে। রেডি স্টেট মানে হচ্ছে এই থ্রেডটা রেডি টু রান, কিন্তু মানে এখন রান করতেছে না, সে রেডি। যখনই সে সিপিইউ সাইকেল পাবে তখনই সে রান করা শুরু করবে। সো তার মানে সে ওয়েট করতেছে সিপিইউ টাইমের জন্য। আর একটা হইতে পারে কি ব্লক স্টেট। ব্লক স্টেট কি, সে কোন একটা রিসোর্সের জন্য বসে আছে। যেমন ধরো সে হয়তো ফাইল রিড করবে, কিন্তু ফাইলের ডিস্ক কি একটু স্লো হয়। সো ডিস্ক রিড করতে করতে সে ততক্ষণ কি একটু বসে থাকতে হয়। সো এরকম আর কি ব্লক স্টেটে সে থাকতে পারে। অথবা ধরো নেটওয়ার্ক থেকে কোনো একটা কিছু ডাউনলোড জন্য বসে আছে, ডাউনলোডের ডাটা আসতেছে, সে ওয়েট করতেছে, ঠিক আছে? সো ওই রিসোর্স না আসা পর্যন্ত সে ব্লক স্টেটে থাকবে। আরো কি হতে পারে, সাসপেন্ডেড স্টেটে থাকতে পারে। স্যার, হ্যাঁ, বলো। একটা থ্রেড যে রানিং এ আছে নাকি ইয়ে আমি কিভাবে বুঝবো স্যার? এর আগের স্লাইডে রেডি নাকি রানিং নাকি ব্লক, সেটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, বুঝতে পারবা। আমরা দেখবো কিভাবে বোঝা যায়, এগুলোর জন্য ওকে মেথড স্যার। আছে, ঠিক আছে? সবই দেখবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, দেন হচ্ছে সাসপেন্ডেড স্টেট আছে আরেকটা। সেটা হচ্ছে তার মানে টেম্পোরারি হল্টেড করা অবস্থায় আছে। চাইলে পরবর্তী থেকে এটাকে আবার রিসুম করা যাবে। যে জায়গায় সে বন্ধ ছিল সেখান থেকে আবার রিস্টার্ট করতে পারবে। আর ফাইনালি হচ্ছে টার্মিনেটেড, তার মানে এই থ্রেড টোটালি এক্সিকিউশন শেষ, এখন আর রিসিউম করা যাবে না। ওকে। দেন আরেকটা জিনিস হচ্ছে থ্রেডের প্রায়োরিটি থাকতে পারে। তার মানে আমরা চাইলে থ্রেডের প্রায়োরিটি দিতে পারি। এই প্রায়োরিটি গুলো ইন্টিজার ভ্যালু, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা সবই জাভার ক্ষেত্রে পড়তেছি, ঠিক আছে? এই প্রায়োরিটি গুলো ইন্টিজার ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু জিনিস মনে রাখতে হবে যে হায়ার প্রায়োরিটি থ্রেড মানে এর মানে এই না যে সে বেশি জোরে চলবে, মানে বেশি তাড়াতাড়ি চলবে। বেশি তাড়াতাড়ি চলবে, ধরো তোমার প্রসেসরের স্পিড হচ্ছে 3.5 গিগাহার্টজ। এখন তুমি প্রায়োরিটি বাড়ায় দিলা যে ওকে আমার প্রায়োরিটি আছে 5, আমি বাড়ায় 10 করে দিলাম। তাহলে কি আসলে 3.5 থেকে 4 গিগাহার্টজে চলবে? না, তোমার প্রসেসরের স্পিড তো আর বাড়বে না। সো এই যে প্রায়োরিটি বাড়ানো, এটার বাড়ানোর মানে হচ্ছে সে হচ্ছে সিপিইউ সাইকেলটা বেশি পাবে, ঠিক আছে? তার মানে ধরো ওই যে আমরা দেখছি যে সিপিইউ সাইকেল টাইমটাকে কি স্লাইসিং করা হয়, স্লাইসিং করে ভাগ করে দেওয়া হয় এবং সুইচ করা হয় থ্রেড, একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডে। যখন এই যে সুইচিংটা হবে, এই সুইচিংটা হচ্ছে যেটা প্রায়োরিটি হায়ার, তো তাকে বেশি সুইচ করা হবে, ঠিক আছে? আর যাদের প্রায়োরিটি কম তাকে টাইম স্লাইস কম দেওয়া হবে। এটাই হচ্ছে প্রায়োরিটির কাজ, ঠিক আছে? আচ্ছা, ওই যে কন্টেস্ট সুইচিং, এই কন্টেস্ট সুইচিং এর আবার হচ্ছে দুই রকম আছে।
একটা হচ্ছে ভলান্টারি রিলিঙ্কুইশমেন্ট, ঠিক আছে? ভলান্টারি রিলিঙ্কুইশমেন্ট মানে কি? ধরো একটা থ্রেড হচ্ছে সিপিইউ সাইকেল নিয়েছিল, সে হঠাৎ করে সে সিপিইউ সাইকেল ছেড়ে দিল যে ওকে আমার আর সিপিইউ সাইকেল লাগবে না। সো ইয়েল্ড নামে একটা ফাংশন আছে, এটা জাভাতে, এটা কল করলে সে হচ্ছে ওই মোমেন্টে তার থ্রেডের যে সিপিইউ সাইকেলটা ছিল সেটা চাইলে ছেড়ে দিতে পারে। আরো একটা আছে স্লিপ ফাংশন। স্লিপ ফাংশনের মাধ্যমে সে চাইলে তার যে সিপিইউ সাইকেলটা আছে সেটাকে সে ছেড়ে দিতে পারে। আর এই অবস্থায় কি হয়ে যায়, সে ব্লক স্টেটে চলে যায়। যখন সে ব্লক স্টেটে চলে যায় তখন তার যে সাইকেলটা ছিল সেটা আবার কি অন্য আরেকজনকে দেওয়া হয়, ঠিক আছে? সো তখন চেক করা হয় যতগুলো রেডি থ্রেড আছে সবগুলোকে চেক করা হয় যে এদের ভিতরে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি কার, যার প্রায়োরিটি হায়ার তাকে ওই সিপিইউ সাইকেলটা দিয়ে হয়। এটা গেল এক ধরনের কনটেক্সট সুইচিং। আর এক ধরনের কনটেক্সট সুইচিং কি হতে পারে, প্রিমশন। সো প্রিমশন হচ্ছে এই দুই ধরনের কনটেক্সট সুইচিং কিন্তু অপারেটিং সিস্টেম ভেদে ভ্যারি করবে। সো এটা আমরা ট্রুলি বলতে পারবো না যে কোন জায়গায় গিয়ে কোনটা কাজ করবে। এক এক ধরনের অপারেটিং সিস্টেমে এক এক ধরনের কনটেক্সট সুইচিং এনাবল করা আছে, ঠিক আছে? সো প্রিমশনের ক্ষেত্রে কি হয়, ধরো একটা রানিং থ্রেড কে ইন্টারাপ্টেড করে ফেলতে পারে একটা হায়ার প্রায়োরিটি থ্রেড। তার মানে ধরো একটা লো প্রায়োরিটি থ্রেড চলতেছিল, এখন হাই প্রায়োরিটি থ্রেডটা আগে কিছুক্ষণ আগে ধরো সে পজ অবস্থায় ছিল, কোনো রিসোর্সের জন্য হয়তো বা বসেছিল। এখন হঠাৎ করে তার রিসোর্স পেয়ে গেছে, এখন তার সিপিইউ সাইকেল লাগবে। করবে কি, লো প্রায়োরিটি যে থ্রেডটা ছিল সেটাকে পজ করে হাই প্রায়োরিটি থ্রেডকে সিপিইউ সাইকেল দিয়ে দিবে। তো এটাকে বলা হচ্ছে প্রিএমটিভ মাল্টিটাস্কিং, ঠিক আছে? সো এই দুই ধরনের হচ্ছে কনটেক্সট সুইচিং হইতে পারে। ওকে, দেন দেখো সিঙ্ক্রোনাইজেশন, এটা আরেকটা জিনিস। নরমালি মাল্টি থ্রেডেড প্রোগ্রাম কি অ্যাসিনক্রোনাস হইতে চলে। অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস তোমরা বুঝো কিনা? বুঝি না স্যার। অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস বোঝো না? আচ্ছা, অ্যাসিনক্রোনাস হচ্ছে এরকম যে ধরো তুমি দুইজনকে কাজে পাঠাইলা, ঠিক আছে? একজনকে বলছো ধরো একজনকে বলছো হচ্ছে সে হচ্ছে আহ, বই কিনে আনবে, ঠিক আছে? ধরো একজনকে বলছো জিন্দাবাজার থেকে বই কিনে আনবে, আর একজনকে বলছো ধরো টুকের বাজার থেকে মাছ নিয়ে আসবে, ঠিক আছে? এই যে দুইজনকে পাঠাইছো, দুইজনকে একজন আরেকজনের সাথে কোনো রকম ডিপেন্ডেন্সি দাও নাই। ডিপেন্ডেন্সি দেওয়া নাই বলতে মানে তাকে বলা হয় যে আচ্ছা তোর মাছ কেনা হয়ে গেলে তারপর আমি বই কিনবো, বা বই কেনা হয়ে গেলে মাছ কিনবো, এরকম কোনো ডিপেন্ডেন্সি দেওয়া নাই। সে তারা আলাদা আলাদা ভাবে গেছে। এখন যে যার মতো ধরো যে টুকের বাজার গেল সে হয়তো বা খুব দ্রুত সিএনজি পেয়ে গেল, খুব দ্রুত চলে আসলো। আবার যে হচ্ছে জিন্দাবাজার গেল সে জামে পড়লো, সে আস্তে আস্তে আসলো। তো টোটালি আলাদা আলাদা ভাবে গেল, ঠিক আছে? এই যে আলাদা আলাদা ভাবে যে কাজ করার ওয়েটা, তার মানে দুইটা থ্রেড যদি টোটালি আলাদা ভাবে চলে, একটা আর একটার সাথে কোনো রকম ডিপেন্ডেন্সি না থাকে, তখন হচ্ছে এটাকে বলে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার, ঠিক আছে? তার মানে থ্রেড গুলো টোটালি প্যারালালি চলতেছে, আলাদা আলাদা ভাবে যে যত তাড়াতাড়ি পারে শেষ করে ফেলবে, মানে সে তার মতো তাড়াতাড়ি শেষ করবে, আর এদিক দিয়ে অন্য থ্রেড আলাদা ভাবে তার মতো করে তাড়াতাড়ি শেষ করবে। আর সিনক্রোনাসটা হচ্ছে যে তাদের ভিতরে হয়তো বা কোনো রিসোর্স শেয়ার্ড আছে। তো রিসোর্স শেয়ার থাকার কারণে কি করবে, তারা হচ্ছে একজন আরেকজনের সাথে রিসোর্সটাকে শেয়ার করে করে আগাইতে হবে, ঠিক আছে? সো ধরো এই যে ওই দুইজনকে যে পাঠানো হয়েছিল, এই দুইজনকে যখন পাঠানো হয়েছে, ধরো দেখা গেল কি এই দুইজনকে একটা সিএনজি দিয়ে পাঠানো হয়েছে যে ওকে তোমরা এই সিএনজি নিয়েই দুইটা কাজ করবা। এখন তারা কি করবে, আইদার সে করতে পারে কি আগে জিন্দাবাজার গেল, জিন্দাবাজার গিয়ে একই সিএনজিতে দুইজন গিয়ে জিন্দাবাজার থেকে বই কিনে এনে আবার ওই সিএনজিতে গিয়ে টুকের বাজার গিয়ে তারপর আসলো, ঠিক আছে? অথবা আগে টুকের বাজার গেল, ওখান থেকে আবার পরে জিএনডি বাজার গিয়ে এখান থেকে আসলো। সো মানে এই যে সিএনজিটা যে একটা রিসোর্স, সো ওই রিসোর্স যেহেতু দুইজনই শেয়ার করতেছে, তাহলে কি তাদেরকে তারা কিন্তু ওই যে ওইভাবে অ্যাসিনক্রোনাস ওয়েতে যাইতে পারতেছে না। যে যার মতো আগে গেল সেরকম গেলে হচ্ছে না, একজন আরেকজনের উপর একটা ডিপেন্ডেন্ট করতেছে যে ওই রিসোর্সের কারণে। সো এটা হচ্ছে সিনক্রোনাইজেশন। সো থ্রেডের ক্ষেত্রে দুইটা কেসই হইতে পারে। ধরো তোমার কিছু কেস থাকতে পারে হচ্ছে তুমি অ্যাসিনক্রোনাস ওয়েতে চালাই দিতে পারবা। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে ধরো তুমি দুইটা আলাদা আলাদা ফাইল ডাউনলোড দিছো, ঠিক আছে? একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ভিএস কোড, দুইটার সাথে একটা কোনো ডিপেন্ডেন্সি নাই, দুই সার্ভারে আছে। সো তুমি ইজিলি প্যারালালি এটাকে অ্যাসিনক্রোনাস ওয়েতে চালাই দিবা। সো যে কোনোটা আগে আসতে পারে। তার মানে আগে ভিএস কোডও ডাউনলোড হয়ে যেতে পারে, অথবা আগে তোমার জাভা কম্পাইলারও ডাউনলোড হয়ে যেতে পারে। যেটা সে আগে পাবে সেটাই সে আগে ডাউনলোড করে ফেলবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর সিনক্রোনাস হচ্ছে এরকম, ধরো তুমি হচ্ছে একটা সার্ভার থেকে ধরো 10টা ফাইল ডাউনলোড দিছো, আবার এদিক থেকে আরেকটা প্রসেস রান করছে যে ওকে ফাইলগুলা ডাউনলোড হইলে ওই ফাইল আবার প্রিন্টিং হবে, ঠিক আছে?
সো প্রিন্টারকে কি ওয়েট করতে হবে যতক্ষণ না অ্যাটলিস্ট একটা ফাইল ডাউনলোড হয়েছে। একটা ফাইল ডাউনলোড হলে প্রিন্টার কি ওইটাকে প্রিন্ট করা স্টার্ট করাতে পারবে, ঠিক আছে? সো যখন একটা ফাইল ডাউনলোড হবে সে এদিক দিয়ে প্রিন্ট করা শুরু করবে, ওই দিক দিয়ে প্রিন্ট করতে করতে ওই দিক দিয়ে সে সেকেন্ড ফাইলটা ডাউনলোড করতে থাকবে। তার মানে ওই যে ডাউনলোডিং এর অ্যাপ্লিকেশনটা সে অ্যাটলিস্ট একটা ফাইল ডাউনলোড না করা পর্যন্ত প্রিন্টারকে কিন্তু ওয়েট করতে হবে। তাদের ভিতরে একটা সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে যে ওকে প্রিন্টারকে জানতে হবে যে ওই ফাইলটা কি ডাউনলোড হয়েছে কিনা। তার মানে তাদের ভিতর কি একটা কমিউনিকেশন লাগবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। ওকে, তো জাভা সিঙ্ক্রোনাইজেশনের জন্য কি করে দেখো, মনিটর নামে একটা কনসেপ্ট ইউজ করে। খুবই এলিগেন্ট একটা কনসেপ্ট। সো জাভা যে মডেলটা ইউজ করে এটাকে বলা হচ্ছে মনিটর। এই মনিটরটা হচ্ছে এরকম যে মনিটরের ভিতরে এট এ টাইমে একটা থ্রেডই এন্টার করতে পারবে, এবং ওই থ্রেড যখন মনিটরের ভিতরে থাকবে বাকি সব থ্রেড ওয়েট অবস্থায় থাকবে, ঠিক আছে? সো এই জিনিসটা কি করে প্রোটেক্ট করে যে তুমি যে শেয়ার্ড রিসোর্সটা আছে এট এ টাইম যেন প্যারালালি দুইজন অ্যাক্সেস না করতে পারে, ঠিক আছে? এই কারণে হচ্ছে মনিটর কনসেপ্ট। সো মনিটরের জন্য সে আলাদা কোনো ক্লাস তৈরি করে নাই জাভা। জাভা যেটা করছে যে প্রতিটা ক্লাসের ভিতরে আসলে মনিটর আছে। তার মানে প্রতিটা অবজেক্টই ইমপ্লিসিটলি এক একটা মনিটর। সো যখনই সে মনিটরের ভিতরে ঢুকে তার মানে হচ্ছে সে একটা সিঙ্ক্রোনাইজ মেথডের ভিতরে ঢুকে, ঠিক আছে? যার ফলে এট এ টাইম একটা থ্রেডই ওই মেথডের ভিতর থাকতে পারে, এবং সে বের না হওয়া পর্যন্ত অন্য কোনো থ্রেড ওই মেথডের ভিতরে যাইতে পারবে না, ঠিক আছে? তো এইভাবে সে রিসোর্সটাকে প্রোটেক্ট করে। ওকে, সো যখনই হচ্ছে সিঙ্ক্রোনাইজ মেথডে কোনো একটা থ্রেড যাইতে চাবে তখনই হচ্ছে তাকে হচ্ছে মনিটর অ্যাকোয়ার করতে হবে, ঠিক আছে? অন্য কোনো থ্রেড আছে কিনা সেটা মেক শিওর করতে হবে, ঠিক আছে? এইভাবে সে মিউচুয়াল এক্সক্লুশন মেনটেন করে। দেন হচ্ছে আচ্ছা, তাহলে নেক্সট ব্যাপারটা আসতেছে, ওকে এই সিঙ্ক্রোনাইজ থ্রেড গুলো নিজেদের ভিতর কমিউনিকেশন কিভাবে করবে, ঠিক আছে? সো কমিউনিকেশনের জন্য হচ্ছে জাভা প্রিডিফাইন কিছু মেথড দিয়ে দিয়েছে। এই মেথড গুলো দিয়ে খুব ইজিলি একটা থ্রেড আরেকটা থ্রেডের সাথে কমিউনিকেশন করে। কমিউনিকেশনের জন্য তিনটা মেথড আছে, একটা হচ্ছে ওয়েট, নোটিফাই, আর একটা হচ্ছে নোটিফাই অল, ঠিক আছে? সো কোনো একটা সিঙ্ক্রোনাইজ মেথড থেকে সে কোনো একটা থ্রেড যদি ওয়েট কল দেয় তখনই কি হবে যে ওকে সে হচ্ছে বাকি যে বাকি যে থ্রেড গুলো এই রিসোর্সের জন্য বসেছিল তাদের কাছে কল চলে যাবে যে ওকে সো যে এখন তোমরা চাইলে এই অবজেক্টটাকে সে ইউজ করতে পারবে, ঠিক আছে? সো এই থ্রেডটা চলে যাবে ওয়েটিং স্টেট, ঠিক আছে? ওয়েটিং স্টেটে চলে যাবে। বাকি যে থ্রেড গুলো ছিল ওয়েটিং, যে থ্রেড গুলো ছিল এই রিসোর্সের জন্য তারা আবার এই রিসোর্সটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে? সো নোটিফাই আর নোটিফাই অল এর ভিতর ডিফারেন্স হচ্ছে একটা নোটিফাই হচ্ছে যে শুধু একটা ওয়েটিং থ্রেডকে অ্যাওয়েক করবে, আর নোটিফাই অল হচ্ছে সবগুলো থ্রেডকে একসাথে ওয়েক করবে, এবং দেন যখন সবগুলো একসাথে ওয়েক করবে এর ভিতরে যেটা প্রায়োরিটি বেশি সেটাই হচ্ছে অ্যাক্সেসটা পাবে, ঠিক আছে? দেন আসতেছি থ্রেড আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব জাভাতে। মাল্টি থ্রেডিং এর সিস্টেমে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে থ্রেড ক্লাস আর একটা হচ্ছে রানেবল ইন্টারফেস। সো এই দুইটা ওয়েতে আমরা থ্রেড ইমপ্লিমেন্ট করতে পারবো। খুবই সিম্পল, যেমন ধরো হচ্ছে একটা হচ্ছে এক্সটেন্ড করে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে আমরা চাইলে নতুন থ্রেড তৈরি করতে পারি, আর একটা হচ্ছে রানেবল নামে একটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেসটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলেও আমরা থ্রেড তৈরি করতে পারবো। এবং এই এক্সটেন্ড করা বা ইমপ্লিমেন্ট করার জন্য একটাই শর্ত, শুধু তোমাকে একটা ভিতরে একটা মেথড দিতে হবে যে মেথডের নাম হবে মানে সিগনেচার হবে পাবলিক ভয়েড রান। এই মেথডটার ভিতরে তুমি যেই কোডই দিবা সেই কোডটাই অ্যাকচুয়ালি প্যারালালি চলবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে একমাত্র শর্ত। সো তুমি যদি রানাবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করো এটার ভিতরে একটা রান নামে মেথড থাকবে, ঠিক আছে? আবার যদি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করো স্টিল এখানেও একটা তোমাকে রান নামে মেথড দিতে হবে, তাহলেই তুমি ওই রানের ভিতর যে কোডটা দিবা সেটাই প্যারালালি চলবে। সো থ্রেড ক্লাস থেকে তুমি বা রানেবল ইন্টারফেস থেকে তুমি কি কি মেথড পাও, যেমন ধরো গেট নেম নামে একটা মেথড আছে, এটা দিয়ে থ্রেডের নেম পাওয়া যায়, প্রায়োরিটি দিয়ে প্রায়োরিটি পাওয়া যায়, ইজ অ্যালাইভ দিয়ে যে থ্রেডটা এখনো রান করতেছে কিনা, জয়েন দিয়ে আমরা চাইলে থ্রেডটাকে ওয়েট করাইতে পারি, ঠিক আছে? রান দিয়ে আমরা চাইলে ওই যে রানটা হচ্ছে আমাদের ওই যে যে এন্ট্রি পয়েন্ট একটু আগে আমরা দেখলাম রান মেথডটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্ড দেন স্লিপ দিয়ে কোনো একটা থ্রেডকে ওয়েটিং স্টেটে নিয়ে যাইতে পারি, স্টার্ট দিয়ে থ্রেডটার এক্সিকিউশন স্টার্ট করতে পারি। ওকে, সো এই গেল হচ্ছে ওভারভিউ। আমরা এখন ডিটেলস দেখবো এবং কোড বাই কোড দেখবো যে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় থ্রেড।
সো ইমপ্লিমেন্ট করার আগে প্রথম কথা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে আমরা কোড রান করছি সেটা একটা থ্রেডে রান করছে, সেই থ্রেডটার নাম হচ্ছে মেইন থ্রেড। তোমরা যারা ল্যাবে দেখছো, ল্যাবে হচ্ছে আমরা দেখছি যে যখন কোনো এক্সেপশন হয় তখন কি বলে, এক্সেপশন ইন থ্রেড মেইন। তার মানে আমরা সবসময় এই পর্যন্ত যত কোড রান করে আসছি সবগুলা থ্রেড কোন থ্রেডে, মানে সবগুলা কোড কোন থ্রেডে রান করছে, মেইন থ্রেডে রান করছে, ঠিক আছে। এই থ্রেডটা কি আমরা তৈরি করি নাই, মেইন থ্রেডটাকে আমরা তৈরি করি নাই, এটা জেভিএম অটোমেটিক্যালি তৈরি করে দিছে। তৈরি করে দিয়ে আমাদের মেইন যে ফাংশনটা আছে ওই মেইন ফাংশনটাকে সে ওই মেইন থ্রেডে রান করে দিছে, ঠিক আছে। সো যার কারণে এটা অটোমেটিক্যালি চলতেছে। ওকে, যখনই আমরা প্রোগ্রাম তৈরি করি এই মেইন থ্রেডটা স্টার্ট হয়ে যায়, মেইন ফাংশন থেকে সে কোড রান করা শুরু করে দেয়, ঠিক আছে। তার মানে চিন্তা করো এর পরবর্তীতে তুমি যত থ্রেড তৈরি করবে এগুলো কি মেইনের পরে শুরু হবে, ঠিক আছে। সো যার কারণে মেইন থ্রেডটা হচ্ছে আমাদের মূল থ্রেড, এটার পর থেকে বাকি যত থ্রেড তৈরি করবে এগুলো কি হবে, চাইল্ড থ্রেড, ঠিক আছে। সো এবং বেশিরভাগ সময় তুমি তোমার দরকার হবে যে মেইন থ্রেডটার জন্য লাস্টে শেষ হয়, ঠিক আছে, যাতে তোমার শাটডাউন প্রসিডিউর গুলো তুমি কমপ্লিট করতে পারো। ওকে, সো মেইন থ্রেডকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। মেইন থ্রেড তো আমি রান করি নাই, তাহলে মেইন থ্রেডের তো আর আমার কাছে কোনো রেফারেন্স নাই, তাহলে আমি এই মেইন থ্রেডটাকে যদি আমি কোনো কারণে ব্যবহার করতে চাই, মেইন থ্রেডটাকে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব। এটার জন্য থ্রেডের দেখো একটা স্ট্যাটিক মেথড আছে, দেখো কারেন্ট থ্রেড, এবং খুব স্ট্যাটিক মেথড, তার মানে কি এটার জন্য কোনো অবজেক্ট লাগবে না, ডাইরেক্টলি থ্রেড ডট কারেন্ট থ্রেড দিয়ে তুমি কল করতে পারবা। সো যেই জায়গায় কল দিবা সেই জায়গার, মানে সেই কোডটা যেই থ্রেড এক্সিকিউট করবে সেই থ্রেডের রেফারেন্স তুমি পেয়ে যাবা। সো যদি কোনো থ্রেডই তৈরি করা না থাকে তাহলে আমরা কোন রেফারেন্স পাবো, মেইন থ্রেডের রেফারেন্সটা পেয়ে যাব, ঠিক আছে। সো এক্সাম্পল দেখো, এখানে আমাদের কিন্তু কোনো থ্রেড তৈরি করি নাই, মেইন যে থ্রেডটা ছিল সেটাই। তো 3 নাম্বার লাইনে যে আমরা কারেন্ট থ্রেডটা নিছি, তার মানে আসলে কি মেইন থ্রেডটাকে আমরা পাইছি। সো কারেন্ট থ্রেডটাকে যখন আমরা প্রিন্ট করব দেখো কি আসে প্রিন্টের ভিতরে, থ্রেড, তারপর দেখো #3, এটা একটা নাম্বার, তারপর মেইন যে এটা হচ্ছে থ্রেডের নাম, তারপর হচ্ছে 5 যেটা এটা হচ্ছে থ্রেডের প্রায়োরিটি, এরপরে যে আবার মেইন আছে এটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে, মানে এটা থ্রেডের একটা গ্রুপ থাকে। সো এই থ্রেড পুরো মেইন গ্রুপের ভিতরে আছে, ঠিক আছে। দেন দেখো আমরা নামটা চেঞ্জ করছি, মেইন থ্রেডের নাম চেঞ্জ করে আমরা একটা নিজেদের নাম দিয়ে দিছি, ঠিক আছে। নাম চেঞ্জ করার পর আবার যখন প্রিন্ট করছি তখন দেখো ওই যে নামটা চেঞ্জ হয়ে মাই থ্রেড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই থ্রেডের ভিতরে আমরা এখন যেহেতু থ্রেডের রেফারেন্স পাইছি চাইলে থ্রেডটাকে স্লিপও করতে পারবো। দেখো এখানে একটা লুপ চালানো হয়েছে, 5 4 3 2 1 এভাবে 0 প্রিন্ট করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার হচ্ছে 1 সেকেন্ড আছে। এই যে থ্রেড ডট স্লিপ ফাংশনটা একটু খেয়াল করো, থ্রেড ডট স্লিপ ফাংশন এটা একটা স্ট্যাটিক ফাংশন, এটার ভিতরে তুমি মিলি সেকেন্ডে, ঠিক আছে, মিলি সেকেন্ডে স্লিপের টাইমটা দিতে পারবে। এই জন্য এখানে 1000 আছে, 1000টা হচ্ছে মিলি সেকেন্ড। সো প্রতিবার একটা সংখ্যা প্রিন্ট করার পর সে এক সেকেন্ড করে ওয়েট করবে, তারপর আবার পরের সংখ্যা প্রিন্ট করবে। যদি তোমরা এই কোডটা রান করো দেখবা যে 5 সেকেন্ড লাগবে এই কোডটা শেষ হইতে। আচ্ছা, এই ব্লকটাকে ট্রাই ব্লকের ভিতরে কেন রাখা হইলো, ঠিক আছে। ট্রাই ব্লকের ভিতরে রাখার পিছনে কারণ হচ্ছে এই যে স্লিপ ফাংশনটা আছে, স্লিপ ফাংশনের সাথে লেখা আছে যে স্লিপ ফাংশনটা থ্রোস ইন্টারাপ্টেড এক্সেপশন। এই কারণে তোমার হচ্ছে এটাকে ট্রাই ব্লকে রাখা হয়েছে। আদারওয়াইজ যদি আমরা ট্রাই ব্লকে না রাখি তখন আমাদের কি করতে হবে, মেইনের পাশে লিখতে হবে যে থ্রোস ইন্টারাপ্টেড এক্সেপশন। ওকে, যেমন ধরো এখানে হচ্ছে ওই যে স্লিপ ফাংশনটার ডিটেলস দেওয়া আছে, সেই স্লিপ ফাংশন কি করে, সাসপেন্ড করে কোন একটা থ্রেডকে, তার মানে ওয়েটিং স্টেটে চলে যায় টেম্পোরারিলি। তুমি একটা টাইম দিয়ে দিতে পারো, এই যেটা মিলি সেকেন্ড, ঠিক আছে। এবং এটা দেখো পাশে কি লেখা, থ্রোস ইন্টারাপ্টেড এক্সেপশন, তার মানে এই মেথডটা থেকে ইন্টারাপ্টেড এক্সেপশন থ্রো হইতে পারে। এবং এই ইন্টারাপ্টেড এক্সেপশন তোমরা যদি পড়ে থাকো এটা আসলে একটা চেকড এক্সেপশন। যেহেতু চেকড এক্সেপশন, সো তোমাকে আইদার ট্রাই ক্যাচের ভিতর দিতে হবে অথবা মেইনের পাশে থ্রোস ইন্টারাপ্টেড এক্সেপশন দিতে হবে, নাহলে কম্পাইল টাইম ইরোর হবে, ঠিক আছে। ওকে, স্লিপের আরেকটা মানে ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশনে তুমি চাইলে ন্যানো সেকেন্ড সহ দিতে পারবা, মানে মিলি সেকেন্ড আর ন্যানো সেকেন্ড দুইটা সহ চাইলে দিতে পারবা। ওকে, আর যে নেম, সেট নেম আর গেট নেম আমরা দেখলাম, সেট নেম আর গেট নেম দুইটাই হচ্ছে ফাইনাল মেথড, তার মানে এগুলোকে ওভাররাইড করা যাবে না। সো তুমি সেট নেমের ভিতরে নাম পাঠিয়ে দিবা, তাহলে থ্রেডের নাম চেঞ্জ হয়ে যাবে, আর গেট নেম দিয়ে কারেন্ট নেমটা চাইলে নিতে পারবা। ওকে, দেখো এই পর্যন্ত বুঝে গেছি কিনা। নেক্সট আসতেছি আমরা থ্রেড নিজেরা কিভাবে তৈরি করবো। সো এই পর্যন্ত আমরা কি দেখলাম, মেইন থ্রেডের
প্রপার্টি গুলো চেঞ্জ করছিলাম আমরা। মেইন থ্রেডকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখছিলাম, তারপর হচ্ছে মানে সাসপেন্ড করে রাখছিলাম, তারপর নাম চেঞ্জ করছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা নিজেরা যদি থ্রেড তৈরি করতে যাই, তার মানে প্যারালালি আর একটা থ্রেড, মেইন থ্রেড তো চলবেই, মেইন থ্রেড হচ্ছে জেভিএম চালাই দিছে, মেইন থ্রেড চলবে, পাশাপাশি আমার আর একটা থ্রেড চলবে। সো এটার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, আমরা একটু আগে দেখছিলাম, একটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা রানেবল ইন্টারফেস, অথবা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করা। সো সবচেয়ে ইজি হচ্ছে রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা, কারণ সেক্ষেত্রে জাস্ট হচ্ছে এই ভয়েড রান মেথডটাকে ইমপ্লিমেন্ট করলেই হয়ে যায়, ঠিক আছে? এটার ভিতর থেকে তোমার থ্রেডটা রান করা শুরু করে দিবে, ঠিক আছে? সো স্যার হ্যাঁ বলো। স্যার কোন সময় মানে কোন থ্রেডটা ইউজ করবো, এটা কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে যে আমি এটা ইউজ করবো, এক্সটেন্ড বা ইমপ্লিমেন্ট, এই হ্যাঁ হ্যাঁ দুটার হ্যাঁ মধ্যে হ্যাঁ একটা? হ্যাঁ 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 এটার একটা রুলস আছে, এটা আমরা একটু সামনেই দেখবো। সো আমরা আগে দেখে নিই যে কিভাবে রান করে, তারপরে বলবো যে অ্যাকচুয়ালি কোনটা কখন ইউজ করতে হবে, কোন জায়গায় তুমি এটা সুবিধা পাবা, ঠিক আছে? সো রানের ভিতর থেকে তুমি যে কোনো কোড রাখতে পারবা, রানের ভিতর থেকে অন্য আর একটা মেথডকে কল দিতে পারবা, ঠিক আছে? অন্য আদার ক্লাসকে ইউজ করতে পারবা, ভেরিয়েবল লিখতে পারবা, মানে যে কোনো জাভার যত ভ্যালিড কোড আছে সবই তুমি এই রানের ভিতরে রাখতে পারবা, ঠিক আছে? যখনই রান মেথডটা আমার শেষ হয়ে যাবে, আমার এই যে নতুন থ্রেডটা আমি তৈরি করছিলাম ওই থ্রেডটাও শেষ হয়ে যাবে। আচ্ছা, সো থ্রেড ক্লাসের দেখো কনস্ট্রাক্টরটা হচ্ছে এরকম, একটা কনস্ট্রাক্টর আছে এরকম, যদি তুমি রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করো তখন হচ্ছে এই কনস্ট্রাক্টর লাগবে। কনস্ট্রাক্টরের ভিতরে একটা প্রথম প্যারামিটারটা হচ্ছে রানেবল ইন্টারফেস দিয়ে ইমপ্লিমেন্ট করা কোনো একটা থ্রেড ক্লাসের অবজেক্টের রেফারেন্স, ঠিক আছে? আর সেকেন্ড ইয়াটা হচ্ছে থ্রেডের নাম, তুমি চাইলে একটা স্ট্রিং পাঠিয়ে দিতে পারবে যেটা হবে থ্রেডের নাম। আর এই যে রান মেথডটা আমি তৈরি করলাম, এটাকে আমি এক্সিকিউশন শুরু করব কিভাবে? শুরু করার জন্য একটা মেথড দেওয়া আছে, সেটা হচ্ছে স্টার্ট মেথড। এই স্টার্ট মেথড কল দিলেই সেপারেট একটা থ্রেড তৈরি হবে, যেটা গিয়ে ওই রান মেথডটাকে কনকারেন্ট এক্সিকিউশন শুরু করবে। খেয়াল রাখো, এই রান মেথডকে তুমি কিন্তু মেইন থেকে ডাইরেক্টলি কল দিতে পারবে না, ডাইরেক্টলি কল দিলে কি হবে, মেইন থ্রেড দিয়ে এক্সিকিউশন শুরু হয়ে যাবে। তো আমরা কি করতে চাই, মেইন থ্রেড দিয়ে রানকে এক্সিকিউট করতে চাই না, আমরা একটা সেপারেট থ্রেড দিয়ে রান মেথডকে এক্সিকিউট করতে চাই। এই জন্য হচ্ছে স্টার্ট নামক একটা আলাদা সেপারেট ফাংশন দেওয়া আছে। এই মেথড দিয়ে তুমি যখন কল দিবা তখন হচ্ছে অটোমেটিক্যালি নতুন একটা থ্রেড তৈরি হবে, যে থ্রেডটা ওই রান মেথডটাকে এক্সিকিউট করবে। যেমন ধরো এখানে আমাদের ফুল এক্সাম্পল একটা আছে, মাই থ্রেড, এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা কি করছে, রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করার জন্য তাকে শুধু এই মেথডটাকেই ইমপ্লিমেন্ট করতে হয়েছে, কি, পাবলিক ভয়েড রান। তার মানে রানেবল যেহেতু একটা ইন্টারফেস, এটার ভিতরে রান নামে একটা মেথড দেওয়া আছে, সো এই মেথডটাকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই মেথডে দেখো কি করা আছে, আমরা 0 থেকে 5 এর আগ পর্যন্ত একটা প্রিন্ট দিছি, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি দেখো এখানে আমার মেইন মেথড থেকে আমরা কি করছি, এই যে আমাদের থ্রেড ক্লাসটা ছিল, এই থ্রেড ক্লাসের অবজেক্ট তৈরি করছি। দেন থ্রেডের যে কনস্ট্রাক্টর ছিল, আমরা একটু আগে দেখলাম যে থ্রেডের কনস্ট্রাক্টরের প্রথম প্যারামিটারে আমরা কি দিতে পারি, ওই রানেবল ইন্টারফেস দ্বারা ইমপ্লিমেন্ট করা কোনো একটা ক্লাসের অবজেক্ট এই যেখানে পাস করে দিলাম। এন্ড দেন আমার থ্রেডের নাম দিয়ে দিলাম মাই রানেবল থ্রেড। দেন এই থ্রেডের অবজেক্ট দিয়ে কি কি চালু করে দিলাম, থ্রেড ডট স্টার্ট। যেই মোমেন্টে, তার মানে লাইন নাম্বার 12তে যেই মোমেন্টে আমরা বললাম যে থ্রেড ডট স্টার্ট, ওই মোমেন্টে কি হয়ে গেল, আমার প্যারালালি আর একটা থ্রেড কিন্তু চালু হয়ে গেছে। এখন যদি খেয়াল করো, এখানে মেইনেও আমরা একটা লুপ চালাইছি, ওই পাশে হচ্ছে আলাদা থ্রেডেও আর একটা লুপ চালাইছি, এবং দুইটা লুপ যেহেতু প্যারালালি চলতেছে, দেখো প্রিন্টের ক্ষেত্রে কি, একবার মেইন থ্রেড আসতেছে, একবার মাই থ্রেড আসতেছে, একবার মেইন থ্রেড আসতেছে, একবার মাই থ্রেড আসতেছে, এভাবে তারা প্যারালালি চলতেছে, ঠিক আছে? 0, একবার 1 2 3 এভাবে চলতেছে। দেখো বোঝা গেল কিনা? ওকে, হ্যালো, হ্যাঁ, কেউ কিছু কোশ্চেন করতেছিল নাকি? হালকা একটু সাউন্ড আসলো। ওকে, তাহলে আমি নেক্সটে চলে যাচ্ছি। সো এক্সটেন্ডেড থ্রেড, সো আমরা একটা দেখলাম হচ্ছে রানেবল ইন্টারফেস, খুব ইজি, দেখো জাস্ট হচ্ছে রান মেথডটাকে ইমপ্লিমেন্ট করে এই পাশে হচ্ছে থ্রেডের অবজেক্ট তৈরি করে স্টার্ট করে দিলেই ওইটা চালু হয়ে যায়। আর একটা হচ্ছে থ্রেড ক্লাসকে ডাইরেক্টলি আমরা এক্সটেন্ড করব, সো এক্সটেন্ড করে এটা এভাবেও আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, রান মেথডটাকে ওভাররাইড করব, ওভাররাইড করে স্টার্ট মেথডটাকে কল করে দিলেই হয়ে যাবে। যেমন ধরো এখানে এক্সাম্পল কি, মাই থ্রেড আমাদের সেম ক্লাসটাই এবার কি করছে, এক্সটেন্ড করছে থ্রেড ক্লাসকে। যেহেতু থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছে, আমরা এখানেই কনস্ট্রাক্টর দিয়ে দিছি যে ওকে, সে হচ্ছে সুপারের ভিতরে তার স্ট্রিং নামটা পাস করে দিছে।
তাহলে অটোমেটিক্যালি নামটা এটা দিয়ে হয়ে যাবে। আর এরপর হচ্ছে রান মেথডটাকে আমরা এখানে ওভাররাইড করে দিচ্ছি, ভিতরে কোড সেম, জাস্ট হচ্ছে 5 বার স্ট্রিং প্রিন্ট করতেছে। এরপর মেইন থেকে দেখো মাই থ্রেডের ডাইরেক্ট অবজেক্ট তৈরি করা হয়েছে, এবং মাই থ্রেডের যে অবজেক্ট সেটা দিয়ে ডট স্টার্ট কল দেওয়া হয়েছে। কেন? কারণ এখন এটা হচ্ছে আমার ডাইরেক্টলি থ্রেডকে এক্সটেন্ড করা আছে, তো স্টার্ট ফাংশন তার ভিতরে চলে আসছে। তো আমরা জাস্ট হচ্ছে নামটা, থ্রেডের নামটা এখান থেকে পাস করছি, এন্ড দেন হচ্ছে স্টার্ট মেথডটাকে কল করে দিছি। যেই মোমেন্টে তার মানে 14 নাম্বার লাইনে যখন স্টার্ট কল হয়েছে তখনই হচ্ছে এই থ্রেডটা স্টার্ট হয়ে গেছে। সো মেইন এবং ওই আমাদের যে প্যারালাল থ্রেড দুইটা মানে পাশাপাশি চলতেছে, ঠিক আছে? দেখো বোঝা গেল কিনা? সো দুইটা ওয়ে, একটা হচ্ছে রানেবল ইন্টারফেস দিয়ে, আর একটা হচ্ছে এক্সটেন্ডিং ওয়ে, ঠিক আছে? ইমপ্লিমেন্টেশন দেখে এক একটা সোজা, একটা এটা সোজা লাগতে পারে, ওইটাও সোজা লাগতে পারে, বাট এই জায়গায় হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে তুমি কোনটা চুজ করবা। সো চুজিং অ্যান অ্যাপ্রোচ, ঠিক আছে? সো দুইটা ওয়ে আছে আমাদের, এক্সটেন্ড করাও যাবে অথবা ইমপ্লিমেন্ট করাও যাবে, ঠিক আছে? সো আলটিমেটলি দুইটাই কি দরকার, রান মেথড একটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? সো এখানে তোমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে, তোমার যেই জায়গায় ব্যবহার করতেছো সেটার ডিমান্ডের উপর তোমাকে চুজ করতে হবে। কিরকম? যেমন ধরো থ্রেডের ক্ষেত্রে কি হচ্ছে, শুধু রান মেথডটাকেই ম্যান্ডেটরি, বাকি আর কোনোটাকেই মানে তোমার করা দরকার নাই, ঠিক আছে? বাট তুমি যেহেতু এক্সটেন্ড করছো, তুমি চাইলে কি করতে পারবা, থ্রেডের আরো যেসব মেথড আছে সেগুলোকে মডিফাই করে ওভাররাইড করতে পারবা, ঠিক আছে? সো তুমি অনেক কিছু কাস্টমাইজ ফাংশন আরো চাইলে অ্যাড করতে পারবা। থ্রেড ক্লাসের যে ধরো আরো যেসব মেথড আছে সেগুলোকে আরো কাস্টমাইজ করতে পারবা, ওভাররাইড করতে পারবা, দেন সেগুলোকে ব্যবহার করতে পারবা। সো এটা হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে যেহেতু জাভা কি সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, তার মানে জাভাতে যেহেতু তুমি মাল্টিপল ইনহেরিটেন্স করা যায় না, তুমি যদি কোনো একটা ক্লাস অলরেডি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে রাখো, এখন তুমি আর কিন্তু অন্য কোনো ক্লাসকে আর এক্সটেন্ড করতে পারবা না, ঠিক আছে? সো এই জায়গা হচ্ছে এক্সটেন্ডিং এর ক্ষেত্রে লিমিটেশন। আর যখন রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছো তখন কিন্তু তোমার এই দিক দিয়ে অ্যাডভান্টেজ, তুমি অন্য কোনো ক্লাসকে চাইলে এক্সটেন্ডও করতে পারবা, পাশাপাশি তোমার থ্রেডটাও চালাইতে পারবা, দুইটাই কাজ করবে। জাস্ট হচ্ছে সমস্যাটা হচ্ছে তুমি এখানে আর অন্য কোনো মেথড, মানে থ্রেড ক্লাসের অন্য যেসব এক্সট্রা মেথড গুলো আছে সেগুলোকে ওভাররাইড করতে পারবা না, ঠিক আছে? সো সো এই কারণে এটা হচ্ছে বেটার চয়েস, কারণ হচ্ছে তোমার মানে ফ্লেক্সিবিলিটি থাকতেছে অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করার, ঠিক আছে? ওকে। সো রেকমেন্ডেড হচ্ছে যদি তুমি মানে এনহান্স মানে প্রপার্টি গুলো চাও, তার মানে আদার যেসব মেথড আছে রান মেথড ছাড়া, থ্রেড ক্লাসের যে আদার মেথড গুলো আছে সেগুলোকে যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে তুমি এক্সটেন্ড করতে পারো। আর যদি এগুলো তোমার দরকার না থাকে তাহলে তুমি রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করাটাই বেটার। সেই ক্ষেত্রে তোমার ফ্লেক্সিবিলিটি থাকবে, তুমি হচ্ছে অন্যান্য ক্লাসকে এক্সটেন্ড করতে পারবা। ওকে। দেখো বুঝা গেছে কিনা? কেউ একজন কোশ্চেন করছিল যে কোনটা চুজ করা বেটার, আশা করি অ্যান্সার পেয়ে গেছো। ওকে। সো নেক্সট আসি মাল্টিপল থ্রেড আমরা কিভাবে তৈরি করব। এই পর্যন্ত তো আমরা জাস্ট একটা থ্রেড তৈরি করছিলাম। সো আমরা যদি একই সাথে প্যারালালি মানে দুইটা থ্রেড না চালিয়ে এর আগে কি করছি, মেইন থ্রেড চলছে আর পাশাপাশি আর একটা থ্রেড চলছে, যদি আমরা এরকম চাই যে একই সাথে 4-5টা থ্রেড চালাইতে, তাহলে কিভাবে চালাবো, ঠিক আছে? যেমন ধরো ওই যে আমাদের আগের এক্সাম্পলটা যেটা রানেবল ইন্টারফেস দিয়ে ইমপ্লিমেন্ট করা আছে, আমরা এখন কি করলাম, ওই যে থ্রেডের ক্লাসের অবজেক্ট দুইটা তৈরি করছি এখানে দেখো। একবার হচ্ছে মাই থ্রেড দিয়ে থ্রেড 1 নামে একটা থ্রেডের অবজেক্ট তৈরি করছি, আর একবার হচ্ছে থ্রেড 2 নামে অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে? আমাদের মূল ক্লাস কিন্তু চেঞ্জ করি নাই, জাস্ট হচ্ছে আমরা এখানে থ্রেডের অবজেক্ট দুইটা তৈরি করছি এবং দুইটাকে আলাদা আলাদা ভাবে স্টার্ট কল দিয়ে দিছি। সো 13 নাম্বার লাইনে যখন এই যে দুইটা থ্রেড স্টার্ট কল দিয়ে দিছি তখনই কি হবে, দুইটা থ্রেড প্যারালালি মেইন থ্রেডের সাথে প্যারালালি আরো দুইটা থ্রেড চলা শুরু করে দিবে, ঠিক আছে? এবং আমাদের আউটপুট দেখো পরপর 3টা করে আসবে, একবার মেইন থ্রেড থেকে প্রিন্ট আসবে, একবার থ্রেড 1 থেকে প্রিন্ট আসবে, একবার হচ্ছে থ্রেড 2 থেকে প্রিন্ট আসবে, ঠিক আছে? এভাবে প্যারালালি 3টা থ্রেড চলতে থাকবে। ওকে। নেক্সটে দেখো থ্রেড কমপ্লিশন, তার মানে আমরা কিভাবে বুঝবো যে আমার থ্রেডের এক্সিকিউশন শেষ হয়েছে কিনা। আমি যে একটা থ্রেড স্টার্ট করে দিলাম, এই থ্রেড তো প্যারালালি চলতেছে, এখন ওই থ্রেড এর কাজ শেষ হয়েছে কি হয় নাই সেটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইজ অ্যালাইভ আর একটা হচ্ছে জয়েন ফাংশন। কিন্তু দুইটার হচ্ছে পারপাস একটু ডিফারেন্ট। কিরকম? ইজ অ্যালাইভ কখন ইউজ করবা, যখন যদি মানে ইজ অ্যালাইভ দিয়ে কি আমরা করতে পারবো, যে দেখতে পারবো যে ওকে থ্রেডটা কি স্টিল রানিং করতেছে
নাকি ফিনিশড হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট হচ্ছে স্ট্যাটাস চেকিং এর জন্য, ঠিক আছে? কিন্তু এটা দিয়ে তুমি থ্রেডটাকে ওয়েট করাইতে পারবা না, ঠিক আছে? শুধু স্ট্যাটাস চেক করতে পারবা যে তোমার যে থ্রেডটা তুমি স্টার্ট করে দিছিলা ওটা কি এখনো চলতেছে নাকি শেষ হয়ে গেছে, ঠিক আছে? ইজ অ্যালাইভ ফাংশনের কাজ হচ্ছে যে যদি রানিং অবস্থায় থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে, আর যদি শেষ হয়ে যায় তাহলে ফলস রিটার্ন করবে। যেমন দরকার একটা এক্সাম্পল, এই ক্ষেত্রে দেখো আমরা যে থ্রেডটা স্টার্ট করে দিছি মেইন থেকে, এই থ্রেডটা যতক্ষণ পর্যন্ত চলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা চাচ্ছি যে মেইন থ্রেডটা যেন বন্ধ না হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই ইজ অ্যালাইভ যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা হোয়াইল লুপ চালাইতে হবে। তো যতক্ষণ পর্যন্ত ওই থ্রেডটা অ্যালাইভ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা কি করতেছে যে মেইন থ্রেডটাকে 1 সেকেন্ড করে বন্ধ করে রাখতেছে। ওকে, ওই থ্রেডটা এখনো শেষ হয়নি, আমি 1 সেকেন্ড বন্ধ করে থাকলাম। আবারও সে চেক করতেছে থ্রেডটা অ্যালাইভ আছে কিনা। এটা হচ্ছে যদি শুধু ইজ অ্যালাইভ চুজ করো। বাট এটা হচ্ছে বেটার ওয়ে হচ্ছে তুমি জয়েনিং ইউজ করা। সো জয়েনের সুবিধা কি, এটা এটার আবার হচ্ছে ইন্টারাপ্টেড এক্সেপশন থ্রো করবে, সো তোমাকে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু এটার সুবিধা হচ্ছে এটা ওই থ্রেডটাকে ওয়েট করে রাখে, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত ওই থ্রেড শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই যে কারেন্ট থ্রেডটা এই লাইনটাতে জয়েনের লাইনটাতে বসে থাকবে, ঠিক আছে? তো এটা একটা খুবই ইউজফুল জিনিস। তুমি এটা দিয়ে চাইলে এরকম যদি চাও যে একটা থ্রেডের আগে ওই থ্রেডটা শেষ হোক, এই যদি কনস্ট্যান্টটা থাকে তাহলে তুমি এই জয়েনটাকে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? জয়েনের ভিতরে চাইলে টাইমও দেওয়া যায় মিলি সেকেন্ড দিয়ে, যে ওকে এতক্ষণ পর্যন্ত সে দেরি করলে এর চেয়ে বেশি যেন দেরি না করে, এরকম যদি চাও সেটাও চাইলে করা যায়। ওকে, এক্সাম্পল দেখো, আমাদের যে এক্সট্রা থ্রেডটা চালু করছি থ্রেড ডট স্টার্ট দিয়ে, এরপরে কি করছি সে ওই থ্রেডটাকেই আবার 6 নাম্বার লাইনে দেখো থ্রেড ডট জয়েন দিছি। এই 6 নাম্বার লাইনে মেইন থ্রেড কি করবে, যে যে 6 নাম্বার লাইনে গিয়ে সে মেইন থ্রেডটা মানে ওয়েট করবে। তার মানে যতক্ষণ না পর্যন্ত ওই যে আমরা চাইল্ড থ্রেডটা চালু করে দিছি ওই থ্রেড শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মেইন থ্রেড 6 নাম্বার থ্রেডে ওয়েট করে বসে থাকবে, ঠিক আছে? সো এটা কখন লাগতে পারে, যে ওকে আমরা চাই যে আমাদের মেইন থ্রেডটা সবার লাস্টে শেষ হোক, তখন হচ্ছে আমরা এরকম করতে পারি যে ওকে মেইন থ্রেড হয়তো বা এই 4 এবং 6 এর মাঝখানে মেইন থ্রেড অনেক কাজ টাজ করবে, কাজ টাজ করার পরেও যদি দেখে যে ওকে আমার চাইল্ড থ্রেডটা এখনো শেষ হয় নাই, তখন সে জয়েন করে বসে থাকবে। সো যখন এটার কাজ শেষ হয়ে যাবে তখন সে মেইন থ্রেড আবার চালু হয়ে যাবে অটোমেটিক্যালি, দেন ফিনিশড হবে। দেখো বোঝা গেল কিনা জয়েন আর হচ্ছে অ্যালাইভ। ওকে, নেক্সট দেখো প্রায়োরিটি। সো প্রায়োরিটি হচ্ছে থ্রেড শিডিউলার মাধ্যমে ইউজ করে, ঠিক আছে? হায়ার প্রায়োরিটি যে মোর সিপিইউ সাইকেল টাইম পাবে, কিন্তু জোরে যে চলবে সেরকম না, জাস্ট হচ্ছে মোর সিপিইউ টাইম পাবে। আচ্ছা, থিওরি অনুযায়ী মোর সিপিইউ টাইম পাওয়ার কথা, ইকুয়াল প্রায়োরিটি ইকুয়াল অ্যাক্সেস পাওয়ার কথা, কিন্তু যেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম ডিফারেন্ট হয়ে থাকে, আর জাভা যেহেতু সব ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করে, তো এক এক অপারেটিং সিস্টেমের উপর বেস করে এই জিনিসটা পুরোপুরি হয়তোবা সেম ওয়েতে সব জায়গায় কাজ নাও করতে পারে, ঠিক আছে? সিস্টেম স্পেসিফিক পলিসি আছে। ওই যে আমরা শুরুর দিকে একটা ওভারভিউতে পড়ছিলাম যে আহ, আহ, এই যে থ্রেডের ক্ষেত্রে যে কনটেক্সট সুইচিং 2 রকম হইতে পারে, একটা হচ্ছে ভলেন্টারি রিলিঙ্কুইশ আর একটা হচ্ছে প্রিএমটিভ। সো যার কারণে এক এক অপারেটিং সিস্টেমে এক এক রকম হইতে পারে, ঠিক আছে? যেমন ধরো যদি প্রিএমটিভ হয় তাহলে এরকম হইতে পারে যে হায়ার প্রায়োরিটি সেট যখনই চালু হইলো তখনই লো প্রায়োরিটি সেটকে সে বন্ধ করে সে সিপিইউটাকে কন্ট্রোল করে নিল, ঠিক আছে? এইটাও হইতে পারে। বাট প্র্যাকটিক্যালি যদি কনসিডার করো তাহলে হচ্ছে এই প্রিমটিভ শুধু প্রিমটিভের উপর তোমাকে ভরসা করলে হবে না, ঠিক আছে? যে ওকে নন প্রিমটিভ এনভায়রনমেন্টে এরকম হইতে পারে যে ওকে অন্য আরেকটা ইকুয়াল প্রায়োরিটি থ্রেড কি করলো, ইয়েল করে দিল, তার মানে সে তার নিজের সিপিইউ সাইকেলটা ছেড়ে দিল। সেই ক্ষেত্রে হয়তোবা তুমি সিপিইউ সাইকেল পাইলেও পাইতে পারো, ঠিক আছে? বাট এটার উপরে টোটালি রিলাই করাটাও পুরাপুরি আহ, ঠিক হবে না, ঠিক আছে? তো এই কারণে মানে প্রায়োরিটিটাকে পুরোপুরি মানে এরকম কনফার্ম বলতে পারবে না যে ওকে হায়ার প্রায়োরিটি থ্রেড অলওয়েজ আগে শেষ হবে, পুরোপুরি কনফার্মলি বলা যাবে না, বাট আমরা চাইলে প্রায়োরিটি সেট করতে পারবো। সো প্রায়োরিটি সেট করার জন্য দেখো মেথড আছে সেট প্রায়োরিটি, আর একটা হচ্ছে এই সেট প্রায়োরিটির ভিতরে দেখো আমরা একটা ইন্টিজার ভ্যালু দিতে পারবো। এই ইন্টিজার ভ্যালুর সর্বোচ্চ হইতে পারবে 10, মানে ম্যাক্সিমাম প্রায়োরিটি 10 আর মিনিমাম প্রায়োরিটি 1। এই যে ম্যাক্সিমাম প্রায়োরিটি আর মিনিমাম প্রায়োরিটি তুমি ডাইরেক্ট ইন্টিজার ভ্যালু দিতে পারবা, অথবা চাইলে এই যে থ্রেড ক্লাসের ভিতরে একটা এই যে প্রপার্টি আছে মিন প্রায়োরিটি আর একটা হচ্ছে ম্যাক্স প্রায়োরিটি, এই নাম দিয়ে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকেও
ব্যবহার করতে পারবা, ঠিক আছে? আরো একটা আছে ডিফল্ট প্রায়োরিটি, যখনই তুমি কোনো একটা থ্রেড চালু করে দাও সেটা হচ্ছে নরমাল প্রায়োরিটিতে চলে, এটার ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে? আর এই যে ৩টা ভেরিয়েবল এগুলো হচ্ছে স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল, থ্রেড ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা আছে। সো তুমি ডাইরেক্টলি থ্রেড ডট দিয়ে এই ভেরিয়েবল গুলোকে ব্যবহার করতে পারবা। মানে তোমার কাছে ধরো ভ্যালুটা মনে নাই, তুমি ডাইরেক্টলি থ্রেড ডট ম্যাক্স প্রায়োরিটি ইউজ করতে পারো, অথবা মিন প্রায়োরিটি ইউজ করতে পারো, নরমাল প্রায়োরিটি ইউজ করতে পারো, ঠিক আছে? আর যদি প্রায়োরিটি চেক করতে যাও এখন কোনো একটা থ্রেডের প্রায়োরিটি কি, তাহলে হচ্ছে গেট প্রায়োরিটি দিয়ে চেক করতে পারবা, ঠিক আছে? ওকে, দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। ওকে, সো আমি এরপরে সিনক্রোনাইজেশনের টপিক, সো সিনক্রোনাইজেশনে আজকে আর যাব না। সো নেক্সট দিন হচ্ছে আমরা সিনক্রোনাইজেশন পড়বো। সো আজকে আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে। যদি কারো 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 কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, আদারওয়াইজ আমরা এই জায়গায় ক্লাস শেষ করে দেব। কালকে তোমাদের কিন্তু আর একটা এক্সট্রা ক্লাস হবে, আর হচ্ছে